আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত এনটিভির নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ এখন আন্তর্জাতিক কূটনীতির এক বড় সমীকরণের একদম কেন্দ্রে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন মালয়েশিয়াতে রয়েছেন এবং আগামীকাল রাতে তিনি চীন সফরে যাবেন। একদিকে মালয়েশিয়ার শ্রম জ্বালানি বাজার, চীনের সাথে তিস্তা প্রকল্প সহ নানাবিধ প্রকল্প, বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্টের সম্ভাবনা। অন্যদিকে আমেরিকার সাথে আমরা রেসিপ্রোকাল চুক্তির পর এখন প্রস্তাবিত মেসা চুক্তি আলোচনার টেবিলে রয়েছে। পিএসসি বদলানোর পর আমেরিকার জায়ান্ট কোম্পানিগুলি বঙ্গোপসাগরে গ্যাস তেল অনুসন্ধানের জন্য বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্টের কথা ঘোষণা করেছেন। অন্যদিকে তুরস্ক এবং পাকিস্তানের সাথে চলছে নতুন সমীকরণ এবং সেই সাথে আমরা দেখছি বাংলাদেশ ভারতের সীমান্ত জুড়ে চলছে উত্তেজনা এবং পুশিনের ঘটনা। এই নানাবিধ ভূ রাজনীতির গোলক ধাঁধায় বাংলাদেশ কি তার সঠিক পথে এগোচ্ছে, এই বিষয়টি জানার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি দুইজন আলোচককে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর ৪ আসন থেকে সংসদ সদস্য জনাব শহীদুল ইসলাম বাবুল। আরও রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর এবং ভূ রাজনীতি বিশ্লেষক জনাব সাব্বির আহমেদ। আপনাদের দুজনকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে যেতে চাই মাননীয় সাংসদ আপনার কাছে। আপনাদের সামনে 3টি দেশ ছিল, কিন্তু আপনারা বেছে নিলেন ঢাকা, কুয়ালালামপুর, বেইজিং অ্যান্ড ঢাকা। কেন এইটা বেছে নিলেন? না, আসলে বেইজিং বা চীনের সাথে যে সম্পর্ক, এটা আসলে শহীদ প্রেসিডেন্ট লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ইট ওয়াজ ফাউন্ডেড বাই জিয়াউর রহমান। ঢাকা বেইজিং যে রিলেশনশিপ, হিস্ট্রিক্যাল রিলেশনশিপ, এটা একটা। আর মালয়েশিয়াও আমাদের সময়ের একটা কূটনীতির ব্যাপার ছিল যে লুক ইস্ট, পূর্বমুখী যে কূটনীতি, সেই কূটনীতিরই এটা আমার মনে হয় যে ধারাবাহিকতা। এটা ধরেন কোনো বিষয়টা এরকম যে কোনো একক শক্তির উপর নির্ভর করে না, কোনো পরাশক্তি না, বরং মানে কি বলবো, জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা একটা নতুন সম্পর্কের পথে এগোনোর যে প্রচেষ্টা, আমরা বলি যে দেশের বাইরে আমাদের বন্ধু থাকবে, প্রভু না। হ্যাঁ, সেই বাস্তবতা বা মিনিং আমার মনে হয় এখানে প্রস্ফুটিত হয়েছে আমাদের নতুন প্রধানমন্ত্রীর যে সফর, সেই সফরের মধ্যে দিয়ে। কারণ নানাবিধ বৈশ্বিক একটা টানাপোড়েন তো চলছেই, জিও পলিটিক্যাল একটা চেঞ্জও আসছে ইতিমধ্যে এই সময়টার মধ্যে, নানান ধরনের বাস্তবতা। এই সময়টায় অত্যন্ত কৌশলী হওয়া আমার মনে হয় বিএনপির জন্য বা নতুন সরকারের জন্য সবচেয়ে বোধ। তাছাড়া এখানে অনেকগুলো ইস্যু আছে। মালয়েশিয়া তো আমাদের একটা মুসলিম কান্ট্রি, সেই হিসেবে সেখানে আমাদের রেমিটেন্সের একটা উৎস মালয়েশিয়া, গুরুত্বপূর্ণ সোর্স। মালয়েশিয়া 8 লাখের উপরে মানুষ সেখানে আছে, তাদের জীবন বাস্তবতা, ওখানে অনেক মানুষ জেলে আছে। হ্যাঁ, বা নতুন কিভাবে সম্প্রসারণ করা যায় নতুন কর্মীদের পথ, বা এই কর্মীদের জীবন কিভাবে স্বস্তি দেওয়া যায়। অনেক স্টুডেন্ট আছে, তাদের নানাবিধ সমস্যা আছে। আমি যতটুকু জানি, আমি অনেকবার গিয়েছি মালয়েশিয়ায়, তাদের স্পাউসদের ভিসা জটিলতা, বাচ্চাদের ভিসা জটিলতা, এরকম অনেক সমস্যা অনেকে পড়ে। সেই বিষয়গুলো নিয়ে এবং প্রবাসীদের সুবিধা অসুবিধা, সমস্যা সম্ভাবনা, এগুলো উনি অ্যাড্রেস অলরেডি করেছেন। মালয়েশিয়ায় উনি লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন, আমি দেখলাম, গার্ড অফ অনার পেয়েছেন। তো আমি বিশ্বাস করি যে তার এই সফরের মধ্যে নতুন অনেক বিষয় উন্মুক্ত হবে এবং অনেক বিষয়, এছাড়া একটি কালচারাল এমওইউ, সংস্কৃতি বিষয়ের এমওইউ সাক্ষ্য হবার কথা আছে। তারপরে এখানে ধরেন একটা বৃহত্তর বাণিজ্যিক জোট যে আছে RCEP, এখানে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে মালয়েশিয়ার কিভাবে সহযোগিতা করতে পারে, সেই বিষয়গুলো আছে। একটা বাণিজ্য চুক্তি FTA সইয়ের টার্মস অ্যান্ড রেফারেন্স নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে মালয়েশিয়ার সাথে। এই সমস্ত বিষয়াদি আমি মনে করি গুরুত্বপূর্ণ। আর মালয়েশিয়া সফরটা তার খুব স্বল্প, প্রধানমন্ত্রীর
18 ঘন্টার সফর বোধহয়। এরপরে ওখান থেকে বেইজিং চলে যাবেন। তো বেইজিংয়ে প্রথমে আপনার ডালিয়ানে ওনার 2 দিনের 24-25-এর প্রোগ্রাম আছে। ডালিয়ানে একটা WEF জলবায়ু পরিবর্তনের উচ্চ পর্যায়ের একটা আলোচনা সভা, সেখানে উনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এবং সেখানে অনেকগুলা কর্মসূচি তার রেখেছে। আর 25-26 তারিখে বেইজিংয়ে তিনি সময় কাটাবেন। সেখানে চীনের প্রধানমন্ত্রী, চীনের প্রেসিডেন্টের সাথে তার আলোচনা, এখানে বহুবিধ চীনা বিনিয়োগ, তারপরে প্রযুক্তি, এই বিষয়ে আমাদের সাথে কিভাবে সম্ভব। চায়না ইজ গোয়িং অ্যামেজিং চেঞ্জেস, মানে কি বলবো, ইচ অ্যান্ড এভরি মানে মুভমেন্ট। আমি চায়নায় 2বার গিয়েছি চাইনিজ কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে, অনেকগুলো শহরে গিয়েছি। তাদের প্রযুক্তি, তাদের কৃষি, তাদের বিজ্ঞান এবং তাদের এডুকেশন, তাদের হেলথ, মানে এত শোনে শোনে উন্নতি হচ্ছে, যেটা আমাদের এখান থেকে অনেক কিছু জানবার, শিখবার বা অর্জন করবার আছে। চায়না এখানে নীলফামারীতে একটা 1000 বেডের হসপিটাল করবার কথা আছে, সেই বিষয়ে এখানে আলোচনা হবে আমি যতটুকু জানি। বাণিজ্য বিষয়ক একটা, এখানে অনেকগুলা 13টা বোধ হয় প্রবাবলি, এখানে ধরেন 15 থেকে 17টি আনুষ্ঠানিক দলিল সই হওয়ার কথা এখানে, আমি যতটুকু জানলাম। এর মধ্যে 13টি MOU আছে, 2টি চুক্তি, এটি প্রোটোকল এবং একটি অ্যাকশন প্ল্যান, সেটা হওয়ার কথা আছে। মংলা বন্দরের যে আধুনিকায়ন, এটি নিয়েও এখানে কথা হবে। আমি বিষয় তিস্তা, যেটা আমাদের একেবারে বার্নিং ইস্যু, তিস্তা নিয়ে, তিস্তার এই প্রকল্প নিয়ে সেখানে, তারপরে বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ যে প্রক্রিয়াটা, এখানে আমাদের ধরেন কুনমিংও তো একটা বিশাল বাণিজ্যিক হাব, কিন্তু তাদের ওখানে দেখলাম কয়েক মিলিয়ন শুধু তারা মানে ফ্লাওয়ার মার্কেট আছে, ফ্লাওয়ার অকশন সেন্টার আছে কুনমিং, একটা বিশাল। সেখানে আমরা গিয়েছিলাম, আমরা দেখেছিলাম ওখানে একটা হসপিটাল করেছে, সেই হসপিটালের জন্য বাংলাদেশি আপনার আলাদা পার্ট তৈরি করেছে, ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয় সেই বিষয়গুলো, বা বাংলাদেশের মানুষের আবাসনের জন্য কি করা যায় সেই বিষয়গুলো, অনেকগুলো ইস্যু রয়েছে। চীনের সাথে আমাদের অনেক বাণিজ্য বিষয়। আমরা একটু আপনার কাছে আবার ফিরবো। আমরা একটু প্রফেসর সাব্বির আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন আমাদের সাংসদ বলছিলেন, অনেকগুলি পয়েন্ট উনি বলেছেন কি কারণে আমরা ভারতেরকে বেছে না নিয়ে কেন মালয়েশিয়া, এরপরে ভারত যাবেন। জি, এরপরে ভারত যাবেন। তো আপনি কি ওনার সাথে একমত কিনা? আমি এটা নিঃসন্দেহে একটা স্মার্ট হেজিং, যে ভারত বা চায়নাকে প্রথমে চুজ না করে মালয়েশিয়াকে চুজ করা হয়েছে। জি, মালয়েশিয়া উনি বলেছেন যে জেনারেল জিয়া যখন প্রথম CMLA ছিলেন 1977 সালে, এবং CMLA হওয়ার 44 দিনের মধ্যে উনি কিন্তু চীনে গিয়েছিলেন। এরপরে যখন উনি প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন 1980 সালে আবার উনি চায়নাতে গিয়েছিলেন। না, এটা তো ঐতিহাসিক ধারাবাহিকতা বলা যায়। এবং আমি বলবো, যেটা বলছিলাম, যে চীন এবং ভারতের মধ্যে শুরুতে মালয়েশিয়ায় যাওয়াটা, এটা একটা স্মার্ট ডিসিশন হয়েছে নিঃসন্দেহে। এবং মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কটাও তো ঐতিহাসিক, এবং আমাদের বিশাল শ্রমবাজার মালয়েশিয়ার বিদেশি শ্রমিকদের প্রায় 37% হচ্ছে বাংলাদেশি, যেটা ইভেন ইন্দোনেশিয়ার চেয়েও বেশি। এবং বাবুল ভাই বলছিলেন 8 লাখ, এটা বৈধ হিসাব, কিন্তু অবৈধ সহ মিলে এটা প্রায় 12 লাখের বেশি হবে এরকম। তো এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা বিদেশি শ্রম বাজারের ক্ষেত্রে বা আমাদের এনার্জি সেক্টরের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা নতুন দ্বার উন্মুক্ত করবে নিঃসন্দেহে। অ্যাট দ্য সেম টাইম আসলে প্রধানমন্ত্রী ভিজিট করছেন আসলে চায়নাতে, সো মালয়েশিয়াটা হচ্ছে এটা একটা বাফার জোন, যে উনি মালয়েশিয়া হয়ে চায়না যাচ্ছেন। আসলে এটা একটা মেসেজ যে আমাদের তো এতদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিটা একটা দেশের উপর নির্ভরশীল ছিল, যে আমাদের আগের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আমাদের সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। তো সেরকম একটা পররাষ্ট্র নীতি থেকে আমরা মাথা সোজা করে দাঁড়াচ্ছি, এটা নিঃসন্দেহে একটা মানে ভালো বার্তা দিচ্ছে। এখন বাকিটা নির্ভর করবে এটা আমরা এই সফর থেকে কতটা অর্জন করতে পারছি, কতটা বিনিয়োগ আসছে বা কতটা শ্রমবাজারের জন্য আমরা উন্মুক্ত করতে পারছি। সেটা কিছু জিনিস এখানে একটু লক্ষণীয় হয়েছে আমার কাছে মনে হয়েছে, যে যেমন এই সফরটায় একদম শেষ মুহূর্ত পর্যন্ত কিছুটা অনিশ্চয়তা ছিল যে প্রধানমন্ত্রী কি কুয়ালালামপুর থেকে ডিরেক্ট চায়না যাবেন নাকি ঢাকায় এসে আবার ঢাকা থেকে চায়না যাবেন, এবং চায়না সফরের সূচিটাও একদম শেষ মুহূর্তে গিয়ে চূড়ান্ত করা হয়েছে। এরকম একটা বড় মেগা সফর, যেটা প্রধানমন্ত্রীর প্রথম সফর, এটা আরও পরিপক্কতার সাথে তৈরি করলে ভালো হতো। বাট আমি মনে করি এটা নিঃসন্দেহে একটা স্মার্ট ডিসিশন হয়েছে। বিশেষ করে ভারতের জন্য এটা একটা মেসেজ যে আমরা চায়নাতে প্রথম সফর দিচ্ছি ভারতের চেয়ে। আবার একই সাথে ধরেন চায়না ওয়াশিংটনের যে টানাপোড়েন, সে জায়গায় না গিয়ে আমরা মালয়েশিয়াকে ব্যাপার জোন হিসেবে ইউজ করছি। বললেন যে 5 তারিখে যে পরিবর্তন হয়েছিল বাংলাদেশে, এই পরিবর্তনের প্রথম স্বীকৃতি হিসেবে কিন্তু এই মালয়েশিয়ার
প্রেসিডেন্ট Right. আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে প্রধানমন্ত্রী, এসেছিলেন জি। 1 মাস 26 দিনের মাথায় উনি বাংলাদেশে এসেছিলেন এবং ওনার উনি মেয়েও হলো এসেছিলেন প্রথম পরবর্তীতে। মানে কোন রাষ্ট্রপ্রধান যিনি এই পরিবর্তনকে স্বীকৃতি স্বীকৃতি দিয়েছেন। দিয়েছে, স্বাগত দিয়েছে, সুতরাং জানিয়েছে। এরপরে আমরা ওখানে আমাদের ডক্টর ইউনূসও গিয়েছিলেন, কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে ডক্টর ইউনূস যখন চীন সফরে গেলেন তখন আমরা জানতে পারলাম ইদানিং যে আমাদের উনি যে ওনার যে প্রেস সচিব উনি জানালেন যে উনি চেষ্টা করেছিলেন ভারতে যাওয়ার জন্যে এবং ভারত থেকে উনি চীনে যেতে চেয়েছিলেন, কিন্তু ভারত রাজি হয় নাই। আর এবার ভারত আপনাকে যেতে বললো, আপনি গেলেন না, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, এটা দেখেন, ভারতের সাথে তো আমাদের ভারত আমাদের বড় প্রতিবেশী। চায়না আমাদের এখানে অবকাঠামোগত অনেক বিনিয়োগ করছে, নিঃসন্দেহে চায়না আমাদের কাছে ইম্পর্টেন্ট, ভারত আমাদের কাছে ইম্পর্টেন্ট প্রতিবেশী হিসাবে। কিন্তু ভারত কিভাবে বিহেভ করছে এটা ইম্পর্টেন্ট। দেখেন, এই যে আমরা তো সাম্প্রতিক সময়ে দেখলাম যে বাংলাদেশ বিরোধী রেটরিক তারা ইউজ করছে পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় এবং পুশিন করছে। তো তাদের যে আচার আচরণ এবং তাদের যে নতুন যে হাইকমিশনার আসলেন তার যে বক্তব্য, সেগুলো কিন্তু প্রতিবেশী সুলভ বা বন্ধুত্ব সুলভ বক্তব্য না। এটা একজন পলিটিশিয়ানকে এখানে হাইকমিশনার হিসেবে পাঠানো হলো, হয়তো একজন ক্যারিয়ার ডিপ্লোমেট হলে তিনি এই ল্যাঙ্গুয়েজে কথা বলতেন না। তো একজন পলিটিশিয়ানকে পাঠানো হয়েছে, কি চিন্তা করে পাঠিয়েছে জানি না, কিন্তু তাদের যে প্রভু সুলভ আচরণ বা কূটনৈতিক সম্পর্কের বাইরে গিয়ে তারা যে ধরনের আচরণ করে, আর বিশেষ করে অনেকে পশ্চিমবঙ্গের বলছেন যে এই এটা প্রেশারটা আসলে ক্রিয়েট করা হয়েছে যাতে বাংলাদেশ তাড়াতাড়ি ভারতে যে সেখানে একটু সমঝোতা করে, কিন্তু বাংলাদেশ সেটা করে নাই। রাইট, তারা তো সেই ডিপ্লোম্যাটিক আচরণ করছে না। এটা আমি মনে করি তাদের জন্য তারা এখান থেকে একটা বার্তা নিতে পারে যে বাংলাদেশের, ভারতের বাইরেও বাংলাদেশের বন্ধু আছে, ভারতের উপর আমরা এককভাবে ডিপেন্ডেন্ট না, নিঃসন্দেহে। আমি একটু মাননীয় সংসদের কাছে যেতে চাই। সৈয়দ ভাই, আপনি বলেছেন যে আমাদের এইম হলো অর্থনীতি এবং অর্থনীতিকে সামনে রেখেই আপনাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া এবং চীন, যেখানে বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগের বিষয়টা আছে। তো ভারত কিংবা অন্য কেউ এগিয়ে না আসলেও বাংলাদেশ আর হাত গুটিয়ে বসে থাকবে না। এই তিস্তা প্রকল্প, তিস্তা পাড়ের মানুষের জীবন মরণ সমস্যা, কথাগুলো আপনাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। তো এই তিস্তা প্রকল্প আপনারা কি বাস্তবায়ন করতে যাচ্ছেন চীনের সাথে? না, আমি যতটুকু জানি যে এই সফরে তিস্তা নিয়ে কথা হবে। তিস্তা প্রকল্পের বিনিয়োগ, তিস্তার নদী খনন বা তিস্তা পাড়ের মানুষের ভাগ্য পরিবর্তনের যে প্রচেষ্টা, এটা নিয়ে তো আমাদের গুরুত্বপূর্ণ ইস্যু। তিস্তা বিএনপিরও কমিটমেন্ট। আমার প্রবাবলি এই সফরের জন্য তিস্তা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হবে এবং সেটা নিয়ে কথা হবে, আমি যতটুকু আলোচনা হবে চাইনিজ গভর্নমেন্টের সাথে। আরও অনেকগুলো ইস্যু আসলে চায়না, ধরুন ভারত আর চায়না যে ইস্যুটা, ভারত আমাদের প্রতিবেশী, সরাসরি প্রতিবেশী, বা চায়না সরাসরি প্রতিবেশী না এটা ঠিক, কিন্তু আমাদের ডেভেলপমেন্টের তো একটা গুরুত্বপূর্ণ অংশীদার কিন্তু চায়না, গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের অনেক বিনিয়োগ আছে এখানে, বিনিয়োগ করছে তারা। সেই হেতু আমার তো ইমিডিয়েট, শোনেন আপনি যত কথাই বলেন, মানে বর্তমান যুগে অর্থনৈতিক কূটনীতির সবচেয়ে বড় কূটনীতি অর্থনৈতিক কূটনীতি, এই বাস্তবতায় এসে তো আমাদের জন্য সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। চায়না আমার অগ্রাধিকার। হ্যাঁ, এখন ধরেন বিগত সরকার যেটা করেছিল ভারতের সাথে, তাদের ক্ষমতার প্রশ্ন ছিল, তাদের ক্ষমতায় টিকিয়ে রাখবে কিনা। হ্যাঁ, মানে এমন একটা অবস্থা তৈরি করে ফেলা হয়েছিল যে বাংলাদেশ বোধহয় আর ভারত ওই স্বামী স্ত্রী তো বলাই হয়েছে, এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যেটা খুবই দুর্ভাগ্যজনক। বিনিময়ে তারা তাদেরকে ক্ষমতায় রেখেছিল, কিন্তু এটা তো একটা ইলেক্টেড গভর্নমেন্ট, গণমানুষের ভোটে নির্বাচন, মানুষের সেন্টিমেন্ট কনসেপ্ট তো মানুষ সরকারকে সবার আগে ধারণ করতে হবে। তার মানে এই না যে ভারতকে আমি শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে দিচ্ছি, আমি তার প্রতিবেশী বদলাইতে পারবো না। তার সাথে আমি সদ্ভাব চাই, তার সাথে যে আমার বাণিজ্যিক বিশাল ঘাটতি রয়েছে সেটা আমি একটা সমতা চাই, তার সাথে বর্ডারের যে কিলিং এগুলো আমি বন্ধ চাই, আমার নদীর 52টা অভিন্ন নদীর যে পানির হিস্সা, সেই হিস্সাগুলো চাই, এগুলো তো ভারতের দেওয়া উচিত। আর নতুন করে যে মানে কি বলবো বৈষম্য তৈরি করা হচ্ছে বা এই যে পুশিনের যে ব্যাপারটা ঘটনা হয়েছে, এটা ইন্টারন্যাশনাল অনেকে বলছে যে বাংলাদেশকে চাপে রাখবার জন্যে, হ্যাঁ এটা করা হচ্ছে। এটা তো কোনো প্রতিবেশী রাষ্ট্রের কোনো কাজ হতে পারে না। দুনিয়ার কোনো দেশে এরকম মানুষ মরে কোনো বর্ডারে, এটাও আমরা জানি না। তারা বর্ডারে কাঁটা তারে বেড়া দিতে পারে, যাই দিতে পারে, দেখ এটা নিয়ে আমার কোনো কথা, আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু এই যে মানুষ ঠেলা, ঘন্টার পর ঘন্টা 36 ঘন্টা 48 মানুষকে নোম্যান্স ল্যান্ডে রাখা, মাঝানে রাখা, এটা খুবই উদ্দেশ্যমূলক। না, 2014 সালে আপনার চীন ওই সময় সরকারের কাছে তারা একটা চীনা এক্সক্লুসিভ ইপিজেড চেয়েছিল চট্টগ্রামের আনোয়ারাতে,
এই প্রস্তাবটা তারা চীন দিয়েছিল তদন্তকারী সরকারের কাছে 2014 সালে, এবং 2014 সাল থেকে এইটা আলোর মুখ দেখে নাই। কিন্তু আপনাদের সরকার 2026 সালে এসে 6 জুন এটা অনুমোদন দিয়েছেন, এবং চীনে যাওয়ার আগে এটা কি একটা উপঢৌকন দিলেন? না, উপঢৌকন এসে এখানে তো আমার স্বার্থের ব্যাপার আছে। জি। হয়তো তৎকালীন সরকার কেন দেয়নি, তার মিত্র বিদেশি মিত্ররা তাকে হয়তো নিষেধ করে থাকতে পারে বা ব্যারিকেড তৈরি করতে পারে, সেই কারণে হতে পারে, যেটা উনি বলছিলেন। হ্যাঁ, কিন্তু এবং এখানে বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আসবে, আমি জানি, কিন্তু বিএনপি তো কারো প্রতি দায়বদ্ধ না, একমাত্র দেশের মানুষের কাছে। কোনো প্রভু বিএনপিকে ডোমিনেট করতে বা ডিকটেট করতে পারে না যে কে বিনিয়োগ করবে না। আমরা স্বাধীন রাষ্ট্র, আমাদের নির্বাচিত সরকার আছে, আমাদের দেশ, আমাদের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা এখানে বিনিয়োগের সুযোগ দেব। সেখানে শুধু চাইনিজদের সুবিধা বিষয়টা এরকম না, এখানে আমার দেশের আর্থসামাজিক বাস্তবতা, বাণিজ্যিক বাস্তবতা তো বিরাজমান। আমার কিসে লাভ হবে, আমার কিসে, আমার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে মানুষের যেটা প্রয়োজন সেটাই গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে। আমার ধারণা সেই কারণেই হয়েছে। সুতরাং আপনাদের যে নতুন পররাষ্ট্রনীতি, যে বাংলাদেশ ফার্স্ট, এবং সেই বাংলাদেশ ফার্স্টটাকে সামনে রেখেই আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাদের প্রথমে মালয়েশিয়া, যেহেতু ওখানে আমাদের শ্রমিকদের যাওয়া বিশাল বড় একটা মার্কেট আছে, এবং আরেকটা বিষয় আছে যেটা হলো আমরা এখন এলএনজি আমদানিতে চলে গেছি, এবং মালয়েশিয়া একটা বড় এলএনজি এক্সপোর্টেড কান্ট্রি, সিঙ্গাপুর, মালয়েশিয়া। জি। তো সুতরাং আপনাদের যে সিদ্ধান্ত সেটা হলো বাংলাদেশের অর্থনীতি, তারপরে গ্রিন এনার্জি, এটারও একটা ইস্যু আছে কিন্তু, বিশেষ করে চায়নায় গ্রিন এনার্জি, এই বিষয়ে তাদের বিনিয়োগ বা সম্ভাবনা কি আছে এখানে, সেই বিষয়গুলো নিয়েও কথা হবে আমি যতটুকু জানি। এগ্রিকালচার, চাইনিজ এগ্রিকালচার, ও মাই গড, মানে অসাধারণ তারা যে এগ্রিকালচারের ডেভেলপমেন্ট করতেছে। চাইনিজ একটা অটোমোবাইল ফ্যাক্টরিতে আমি গেলাম, 18 চাকার ট্রাক বানায়, প্রতি 5 মিনিট অন্তর তাদের একটা ট্রাক তৈরি হচ্ছে, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দীর্ঘ তার সেই ফ্যাক্টরি আমরা ভিজিট করেছি। প্রফেসর সাব্বির, আমি আপনার কাছে আসতে চাই। তিস্তা প্রকল্প বাংলাদেশের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্রকল্প, এবং এই তিস্তা প্রকল্পটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের অর্থনীতি, উত্তর অঞ্চলের অর্থনীতির পুরোটাই ঘুরে যাবে। কিন্তু এটা বাস্তবায়ন করতে আমরা পারছি না। যতবার আমরা চেষ্টা করছি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র এখানে বাধা দিচ্ছে, এবং তারা এটাকে করতে চায়, কিন্তু তারা টাকাও দেয় না, বসে থাকে। তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবার বলেছেন যে ভারত কিংবা অন্য কেউ এগিয়ে আসুক আর না আসুক, বাট আমরা এটা করব। আপনি কিভাবে দেখেন জিনিসটাকে? না, তিস্তা প্রকল্প তো নিঃসন্দেহে হওয়া দরকার। এটা উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বা দীর্ঘদিনের, এটা তাদের একটা পানি নিরাপত্তার প্রশ্ন। এখন এখানে হচ্ছে যে ইন্ডিয়ার চিকেন নেকের কাছাকাছি হওয়ার কারণে তাদের কনসার্ন আছে এখানে, খুবই স্বাভাবিক থাকা, এবং টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনও কিন্তু তাই বলেছে যে দিল্লি উদ্বিগ্ন। তা এখন এই তাদের যে উদ্বেগটা আছে সেটাকে মাথায় রেখেই এটা সরকারকে বাস্তবায়নের পথে যেতে হবে। চীনের সহায়তায় বাস্তবায়ন করাটাই এখন, যেহেতু ইন্ডিয়া করছে না, আমরা তো দীর্ঘদিন অপেক্ষা করেছি, এটা দীর্ঘদিনের প্রকল্প, এই প্রকল্প বাস্তবায়ন করাই হবে আমাদের জনগণের জন্য বা মানুষের জন্য কল্যাণকর নিঃসন্দেহে। এখন কথা হচ্ছে যে এখানে যে ইন্ডিয়ার যে উদ্বেগটা আছে বা তাদের চিকেন নেকের কাছাকাছি হওয়ার কারণে চায়নার একটা প্রকল্প তারা এখানে করতে দিবে কিনা বা তাদের কনসার্নটা থাকবে, এটা থাকাটা অস্বাভাবিক না। এটা কনসার্নটাকে সাথে নিয়েই আমাদের প্রকল্পের দিকে যেতে হবে, এইটুক সাহস আমাদেরকে দেখাতে হবে। আমি মনে করি এটা ভালো। তবে এখানে 3টা ঝুঁকি, এই যেহেতু আমরা চায়নার প্রকল্প নিয়ে যদি চায়নার সহযোগিতায় যদি করতে চাই, তাহলে 3টা ঝুঁকি এখানে মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে যে এখানে আসলে ঋণের শর্ত কি থাকছে, এইটা ক্লিয়ার করতে হবে জনগণের সাথে, বা সংসদীয় কমিটিতে আলোচনা হওয়ার ব্যাপার আছে। এখানে সুদ বা পরিশোধের সময়সূচি কতটুকু, বা এখানে ঋণের স্থিতিশীলতা থাকছে কিনা। যেটা বলেছে যে 12,000 কোটি টাকা তারা এখানে ইনভেস্ট করবে, $75,000 তারা দিবে, $55,000 বাংলাদেশকে দিতে হবে, বাকি $55,000 তারা দিবে, বাকি টাকাটা বাংলাদেশকে দিতে হবে। এই শর্তগুলো ক্লিয়ার থাকা দরকার আছে, কারণ চায়নার সাথে নানান দেশের কিন্তু ঋণের শর্তের বেড়াজাল পরবর্তীতে তৈরি হয়। এটা আরেকটা হচ্ছে, যেহেতু এখানে একটা কূটনৈতিক ইস্যুজ আছে, কূটনৈতিক চাপ আছে, একদিকে চায়নার সাথে আমরা তিস্তা চুক্তি করতেছি, এদিকে ভারত আবার পুশিন করছে, তো দুই দিকের চাপ আমাদের কিন্তু আছে কূটনৈতিকভাবে। তো এই চাপটা সামলানোর জন্য সরকারের সুসংহত কৌশল
কৌশল কি, কিভাবে এখানে স্ট্র্যাটেজিক ব্যালেন্সটা হবে, এটা নিয়ে সরকারের খোলাসা করবার আছে। আর থার্ড হচ্ছে বাস্তবায়ন যোগ্যতাটা, যে এই প্রকল্পটা তো বহুদিন ধরে হবে হচ্ছে, এই হয়ে যাচ্ছে অবস্থায় আছে, ঘোষণা করতেছি আর বাস্তবায়ন হচ্ছে না, এরকম অবস্থা আছে। এইবার এটা খোলাসা করা দরকার আছে যে আমরা এটা শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা সত্যিকার অর্থে বাস্তবায়ন হবে। আমি মনে করি চায়নার সহযোগিতা নিয়ে এই প্রকল্প করা উচিত। মাননীয় সংসদ, আপনার কাছে আসি। ভাই বলছিলেন যে ভারতের চাপকে আপনি কিভাবে ইয়ে করবেন। তা আমরা দেখছি আপনাদের সরকার যে চীনের সাথে সম্পর্ক পাশাপাশি আপনারা আমেরিকার সাথে সম্পর্ক রাখছেন। যেরকম আপনারা ইতিমধ্যেই যেটা তত্ত্বাবধায়ক সরকার করেছিল আমেরিকার সাথে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, এটা আপনারা পরিবর্তন করেননি এবং ওইটাকে রিভিউ করেন নাই। এর পাশাপাশি নতুন আরেকটা আলোচনার টেবিলে এসেছে, সেটা হলো মেরিটাইম সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, মানে মেসা বলা হয়, এটাকে এখন আলোচনার টেবিলে আছে। এবং সেই সাথে যেটা পিএসসি চেঞ্জ করা হয়েছে আমাদের বঙ্গোপসাগরে দুই পাশে, এই পাশে মিয়ানমার, তারা 2012 সালে আমরা সমুদ্র বিজয় করার পরে মিয়ানমার এখান থেকে গ্যাস তেল উত্তোলন করছে এবং তারা এখান থেকে পাইপলাইন দিয়ে 2525 কিলোমিটার দূরে নিয়ে যাচ্ছে, চায়নাতে নিয়ে গেছে, এখান থেকে এই গ্যাস উত্তোলন করছে। আর এই পাশে ভারত একটার পর একটা তেলকূপ এবং গ্যাস আবিষ্কার করছে। কিন্তু আমরা গত 12 বছর ধরে এই আমাদের যে 1,18,000 বর্গ কিলোমিটারের যে সমুদ্র এটা আমরা দুইটা ইন্ডিয়ান কোম্পানিকে দিয়েছিলাম এবং দুইটা ইন্ডিয়ান কোম্পানি 12 বছর ওখানে বসে থেকে তারা বলেছেন যে আমাদের গ্যাস তেল নাই। কিন্তু এখন পিএসসি চেঞ্জ করার পরে আমেরিকান জায়ান্ট কোম্পানি এক্সন মোবিল, স্যাভরন এরা এসেছে এবং তারা ঘোষণা দিয়েছে যে $30 বিলিয়ন তারা এখানে ইনভেস্টমেন্ট করবে। তো এই যে চীন একদিকে আর একদিকে আমেরিকা, এটাকে কিভাবে আপনারা? না, এটা তো একটা বে অফ বেঙ্গল এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এই যে বার্মা অ্যাক্ট, এই সামগ্রিক ইস্যু নিয়ে কিন্তু এখানে চীন এবং আমেরিকার একটা মানে কি বলবো বৈপরীত্য বা টানা হ্যাসরা আছে। এর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে আমাদের সেই সীমানাগুলো আপনি কিভাবে ডিল করবেন না করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ কূটনীতি। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ তার স্বাধীন সত্তা নিয়ে, স্বাধীনতা দেশের স্বার্থ, মানে বাংলাদেশ ফার্স্ট যে কথাটা বলা হয়েছে, সেটাকে অক্ষুণ্ণ রেখে আমার মনে হয় এই বিষয়গুলো ডিল করবে, আমি বিশ্বাস করি। কারণ এখানে আমেরিকানদের একটা গুরুত্বপূর্ণ কৌশলগত পলিটিক্স আছে বে অফ বেঙ্গল নিয়ে। এখানে ভারতের ইন্টারেস্ট আছে, চায়নার ইন্টারেস্ট তো আছেই, আপনি যেটা বললেন। সেই জন্য এখানে তারা এই যে ইন্দো প্যাসিফিক যে অ্যাক্টগুলা বা বার্মা অ্যাক্টগুলা, এইগুলা নিয়ে তারা খুব সিরিয়াস। এই বিষয়গুলো নিয়ে অনেক প্রেশারও হয়তো আছে গভর্নমেন্টের উপরে। এখন নতুন গভর্নমেন্ট এটা নিয়ে নতুন করে হয়তো কোনো, এখন পর্যন্ত বিএনপি আসার পরে তেল গ্যাস বে অফ বেঙ্গলের ইস্যু নিয়ে গেলে সামনে এখনো আসেনি। আমি বিশ্বাস করি এখানে নতুন করে বে অফ বেঙ্গল আমাদের একটা বিরাট সম্ভাবনার জায়গা। সেই সম্ভাবনাটাকে সেখানে তেল গ্যাস বা সমুদ্র মৎস্য আহরণের যে ব্যাপার, সেইগুলা স্বার্থ, বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমাদের যে সমুদ্র সীমাটুকু আছে তারকে আমরা যথাযথ কাজে লাগাবো। ইতিমধ্যেই কিন্তু মানে তত্ত্বাবধায়ক সরকার যে পিএসসি চেঞ্জ করার পরে আপনারা কিন্তু টেন্ডার ইতিমধ্যে 24 মেতে কিন্তু টেন্ডার ফ্লোটিং হয়েছে এবং বিদেশি কোম্পানিরা কিন্তু টেন্ডার মে মাসে আপনার আসার পরে, এবং এই টেন্ডার ডকুমেন্ট তারা কিনছে, নভেম্বর পর্যন্ত তাদের সময় দেওয়া আছে। এবং এখানে এবং আমাদের যে জ্বালানি যে রিকোয়ারমেন্ট এবং আমাদের যে এটা ভূতত্ত্ববিদরা বলছেন যে বাংলাদেশে এটা বদ্বীপ এবং এখানে প্রচুর পরিমাণ গ্যাস তেল আছে যেগুলো আমরা পেয়েছি। সেটা হলো 1955 সাল থেকে আমরা গ্যাস পেয়েছি প্রথমে হরিপুরে, এবং সেখান থেকে পাকিস্তানের ওই 14 বছর 55 থেকে 69 সাল পর্যন্ত আমরা গ্যাস পেয়েছি 8টা আটটা ফিল্ড, 8টা গ্যাস ফিল্ড, রশিদপুর, হরিপুর সহ 8টা গ্যাস ফিল্ড পেয়েছি। এবং স্বাধীনতার পরে 71 সাল থেকে অ্যাকচুয়ালি 75 সাল পর্যন্ত আমরা গ্যাস অনুসন্ধান করিনি। জেনারেল জিয়া যখন ক্ষমতায় আসলেন 77 সালে, যখন উনি সিএমএলএ
হওয়ার সাথে সাথে উনি যে প্রথম যিনি গ্যাস আবিষ্কার করেছিলেন তিনি একজন বাঙালি, ওনার নাম হলো আশফাক আলী খান। উনি ভূতত্ত্ববিদ। জেনারেল জিয়া তাকে আনলেন এবং তার উপদেষ্টা করেছিলেন, খনিজ উপদেষ্টা করেছেন, এবং তাকে দিয়ে পেট্রো বাংলাকে আবার তিনি অর্গানাইজ করার পরে ৭৭ সাল থেকে ৮১ সাল পর্যন্ত, জেনারেল জিয়ার মৃত্যুর আগ পর্যন্ত ৮১ সালেই আমরা 4টা কূপ আবিষ্কার করেছি, কূপ না, আমরা গ্যাস ফিল্ড আবিষ্কার করেছি। এবং এরপরে আমরা উত্তোলন, তো গ্যাস তো উত্তোলনও হচ্ছে, দু একটা অনেকগুলো কূপ এখন বন্ধ আছে, বিশেষ করে রশিদপুরের বোধহয় একটা কূপ, যেখান থেকে এটাকে এখন আপনাদের সরকার ইতিমধ্যে আরো 100টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা ম্যাসিভ আকারে যাচ্ছেন আপনারা। আমি একটু সাব্বির ভাই আপনার কাছে আসি, যেহেতু জ্বালানির বিষয়টা আসলো। আমরা দেখেছি যে আমাদের যে জ্বালানি ছিল, আমরা যে গ্যাসটা ছিল, এই গ্যাসটা দিয়েই কিন্তু আমরা চলছিলাম, এবং জেনারেল জিয়া এই গ্যাসটা সার কারখানায় দিয়েছিলেন এবং সারের উৎপাদন হচ্ছিল। 95 সালে আমরা ভোলাই গ্যাস পেলাম, এবং 95 সালে যে ভোলাই গ্যাস পেলাম সেখানে গ্যাসের পরিমাণ প্রায় 5 TCF, কেন ওখানে 3টা গ্যাস ফিল্ড পেয়েছি। 95 সালে ঘনফুট, হ্যাঁ, ট্রিলিয়ন ঘনফুট। এই গ্যাসটা যখন আমরা পেলাম ভোলাই, সেখান থেকে 205 কিলোমিটার পাইপলাইন আমরা তৈরি করতে পারলাম না, 5,000 কোটি টাকা লাগতো, কিন্তু আমরা কর্ণফুলী টাওয়ার করে ফেললাম। আর এই পাইপলাইন না করে আমরা ওই গ্যাসটাকে ওখানে ফেলে রাখলাম, এবং ওই সময় আমরা এলএনজিতে গেলাম, এবং এলএনজি ব্যবসা করে আমাদের দেশের একজন ব্যক্তি, নামই বলি, সামিত, এখন সিঙ্গাপুরের প্রধান ধনী। আপনি এই বিষয়টাকে একটু বলবেন? না, নিঃসন্দেহে মানে এটা তো আমি বলবো যে মানে কৌশলগতভাবে বাংলাদেশকে আমদানি নির্ভর করে রাখা, আমাদের নিজস্ব ক্যাপাসিটিকে ইউটিলাইজ না করে। আর মেসা চুক্তির কথাও যেটা বলছিলেন যে মানে ভূ অর্থনৈতিকভাবে বঙ্গোপসাগর এখন এটা একটা নতুন জ্বালানি দিগন্ত, দুনিয়ার অনেক পরাশক্তিরই এখানে আগ্রহ আছে, এবং যুক্তরাষ্ট্রের সাথে এ ধরনের মেরিটাইম সিকিউরিটি ফ্রেমওয়ার্ক বা এ ধরনের চুক্তি নিঃসন্দেহে তাদের সাথে তাদের পুঁজি এবং তাদের প্রযুক্তি আমাদেরকে এই জায়গায় মনে করেন আমাদের যে ঘাটতিটা আছে সেটা পূরণ করবে নিঃসন্দেহে। কিন্তু এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা এখানে অর্থনৈতিক চুক্তি করব নাকি কোনো ধরনের সামরিক ব্যাপার এখানে থাকবে। আমি বলবো যে যদি অর্থনৈতিক সহযোগিতা হয় তাহলে এটার জন্য অবশ্যই ইয়েস বলা উচিত, হ্যাঁ বলা উচিত, কিন্তু কোনো ধরনের সামরিক ব্লকে যদি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে আমন্ত্রণ করা হয় বা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয় সেটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে, এবং সেটার ব্যাপারে আমার মনে হয় মানে সরকারের পক্ষ থেকে সতর্ক দূরত্ব অবলম্বন করা দরকার আছে। কিন্তু এখানে কিছুটা অস্পষ্টতা আছে, ধরেন সরকার একই সময়ে চীনের সাথে কৌশলগত চুক্তি করছে, আবার একই সময়ে ওয়াশিংটনের সাথে আমরা এখানে এই মেরিটাইম সিকিউরিটি নিয়ে আলাপ করছি। তো এই যে দুইটা বিপরীতমুখী দেশের সাথে আমরা একই সময় আলাপ করছি, এইটাতে মেসের মতো এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক যদি এই প্রজেক্ট যদি এখানে হয় তাহলে চায়না এটাকে এক ধরনের কন্টেইনমেন্ট হিসেবে দেখতে পারে যে ইন্দো প্যাসিফিক তাদের পলিসির কারণে। তো এইটা একটু টানাপোড়ন বা চ্যালেঞ্জ তৈরি করতে পারে ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে আর কি। এবং ইউএসএ পলিসি যদি আমরা দেখি, ইউএসএ ইকোনমিক পার্টনারশিপ হিসেবেই কিন্তু শুরু করে, এবং কলোনির ইতিহাসও তো আসলে এরকম যে ইকোনমিক পার্টনারশিপ হিসেবে শুরু করে তারপরে অন্য দিকে মুভ করে। ইউএসের ক্ষেত্রে যেটা হয় যে ইকোনমিক পার্টনারশিপ হিসেবে শুরু করলেও তাদের এক ধরনের কৌশলগত এক্সপেকটেশন পরবর্তীতে তৈরি হয়, যেটা তারা নানাভাবে একটা চাপ তৈরি করতে পারে। তো এ ব্যাপারে সরকারের জায়গা থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে কিছুটা অস্বচ্ছতা আছে, যে এখানে আমাদের সংসদে আলোচনা বা সংসদীয় কমিটিতে আলোচনা বা জাতির সাথে এটা ক্লিয়ার করা যে আমরা যে দুইটা পরাশক্তির সাথে এরকম কৌশলগত এবং সামরিক আলাপ আলোচনা করছি, এই জায়গাতে আমাদের ব্যালেন্সিংটা কিভাবে হবে, কোন জায়গাটা আমাদের রেড লাইন, যে এরপরে আর আমরা যাব না বা এরকম শর্ত থাকলে আমরা যাব না। দেখেন এই বাণিজ্য চুক্তিটা নিয়েও কিন্তু কথা হচ্ছে যে অনেকগুলো শর্ত আছে যেটা আসলে আমাদের স্বার্থ বিরোধী, এবং নির্বাচনের মাত্র 3 দিন আগে এ ধরনের একটা চুক্তি করা হয়েছে যেটা নিয়ে কোনো ধরনের উন্মুক্ত আলোচনা হয়নি, এবং ওই যে ডিসক্লোজার এগ্রিমেন্ট দিয়ে এটাকে আলাপের পথেই বন্ধ করে দেওয়া হয়েছে। তো এরকম গোপনীয়তা হলে অনেক সময় স্বার্থ বিরোধী হয়। এ ব্যাপারে স্বচ্ছতা থাকা দরকার, এবং সরকার কি ধরনের চুক্তি করতে যাচ্ছে এটা ওপেন থাকা দরকার আছে। একই সাথে আমাদের যেহেতু স্ট্র্যাটেজিক একটা ব্যালেন্সিং হয় চীন এবং মার্কিন দুই গ্রুপের সাথে, দুই দেশের সাথেই, আমরা তো তাদের সাথে ফাইট করেও পারবো না, আবার কোনো একটা দেশের সাথে কোনো ধরনের সামরিক চুক্তিতে বা কোনো ধরনের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তিতে গেলে আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। আমি মনে করি এই ব্যালেন্সিংটা দরকার আছে, স্বচ্ছতা দরকার আছে সরকারের দিক থেকে।
মাননীয় সাংসদ উনি বলছিলেন যে আমাদের এতগুলো বড় বড় রাষ্ট্রের সাথে ডিলিং করা, কিন্তু আমরা আরও একটা রাষ্ট্রের সাথে ডিল করছি। সেটা হলো, আপনি জানেন যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদেন বাংলাদেশে সফর করেছেন, এবং তিনি শুধু বাংলাদেশ সফর করেন নাই, তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং পরবর্তীকালে উনি প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেছেন। আর তুরস্ক একটা মিডল ইস্টে একটা নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, আর এই গালফ ওয়ারের পরে ইরান অপ্রতিরোধ্য, হ্যাঁ, এই অঞ্চলে মিডল ইস্টের রাজনীতি অর্থনীতি আমার ধারণা এই যুদ্ধের পরে পরিবর্তন হয়ে যেতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আর আপনি যেটা বলছিলেন ম্যারিটাইম যে কন্ট্রাক্টগুলা, এটার সাথে সেটা যেটা বললো, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম যেটা আসলো, আসার পরে যেভাবে শাসন করলো, অবশ্য পৃথিবী বদলাইছে। আপনি আফ্রিকা যেগুলো আপনার মাইনগুলো আছে, গোল্ড মাইনগুলা, হ্যাঁ, সেই মাইনগুলোর কোনো কর্তৃত্ব কিন্তু আফ্রিকানদের হাতে নাই, হ্যাঁ, মানে সেগুলোও কিন্তু আমেরিকানরা সব নিয়ন্ত্রণ করছে। তো সেই জন্য আমার মনে হয় এখনকার বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ গুরুত্বহীন কোনো রাষ্ট্র না। আপনার ভৌগোলিক আকার ছোট হতে পারে, কিন্তু এর বিশাল জনগোষ্ঠী ব্যাপ্তি, হ্যাঁ, দেশে বিদেশে এর কর্মশক্তি, আমাদের অর্থনীতি, এত মানুষের একটা অর্থনীতি। তো এই জন্য বাংলাদেশকে এত দুর্বল করে দেখবার শত্রু হয়। বাংলাদেশের যদি শত্রু থাকে, বাংলাদেশের বন্ধু আছে, হ্যাঁ, যে পরাশক্তি হোক। বিষয় হলো গণতান্ত্রিক সরকার সবসময় দেশের স্বার্থটাকে প্রাধান্য দিবে, এবং মানুষ যদি সরকারের সাথে থাকে, এটা সরকারের জন্য একটা বিরাট শক্তি। সেই জন্য যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট যাই হবে, আমি বিশ্বাস করি এখন থেকে এগুলোর মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, এবং বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশের ইন্টারেস্টকে সামনে রেখেই হবে। বে অফ বেঙ্গলের সমস্যা সম্ভাবনাকে আমাদের কিভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি বিশ্বাস করি যে সরকারের মধ্যে যারা দায়িত্বশীল বা এক্সপার্ট মানুষ আছে, তারা এগুলো নিয়ে কথা বলছেন আমি যতটুকু জানি, এবং এগুলোকে কিভাবে হ্যান্ডেল করা যাবে, ডিল করা যাবে, এবং এটাকে লাভজনক অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে কিভাবে বেনিফিট আমরা পেতে পারি বা বেনিফিশিয়ারি হতে পারি, সেই বিষয়ে নিশ্চয়ই আপনি নিশ্চিত থাকেন যে গণতান্ত্রিক সরকার, মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাবে। সাব্বির, প্রফেসর সাব্বির, আপনার কাছে একটু আসি। এই তুরস্কের বিষয়টাকে নিয়ে আমি আপনার কাছে জানতে চাই যে তুরস্কর সাথে বাংলাদেশ সমরাস্ত্র সমস্ত এই ধরনের কোনো চুক্তি করার চেষ্টা করছে, আপনি কি বলেন? না, তুরস্ক, বাবুল ভাই যেটা বলছেন, এটা তুরস্ক একটা মিডল পাওয়ার পার্টনার, একটা রাইজিং পরাশক্তি বলতে পারি আমরা, এবং তারা বিশেষ করে মুসলিম দেশগুলোর মধ্যে তাদের একটা প্রভাব বলয় তৈরি হয়েছে। সো তাদের সাথে আমাদের বিশেষ করে প্রতিরক্ষা, রোহিঙ্গা ইস্যুজে তো তারা অনেকদিন ধরেই কাজ করছে, এবং বাণিজ্য সম্ভাবনা, এই তিনটা এরিয়াতেই তাদের সাথে আমাদের আসলে কোলাবোরেট করবার সুযোগ আছে। রোহিঙ্গা ইস্যুজ নিয়ে তারা কাজ করছে অলরেডি, বাণিজ্য নিয়েও তাদের সাথে আমাদের কাজ হচ্ছে বা ইমপ্রুভমেন্ট হচ্ছে, প্রতিরক্ষা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। প্রতিরক্ষাটায় আমরা ডেফিনেটলি যদি তাদের সাথে আমাদের প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে চুক্তি হয় বা আমরা কোলাবোরেট করি, সেক্ষেত্রে আমাদের যে অস্ত্রের যে উৎস, এতদিনকার যেসব উৎস আছে, এটার সাথে একটা বৈচিত্র্য যোগ হবে, একটা ডাইভার্সিফাইড হলো। আমি মনে করি এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো, এবং ওআইসির প্ল্যাটফর্মগুলোতে রোহিঙ্গা ইস্যুটা আরও জোরদার হবে যদি তুরস্ক আমাদেরকে সাপোর্ট দেয় রোহিঙ্গা ইস্যুতে, এটা আমরা আরও জোরদারভাবে তুলে ধরতে পারবো। তো আমি মনে করি তাদের সাথে আমাদের এই স্ট্র্যাটেজিক রিলেশনশিপটা, এটা একটা মিডল গ্রাউন্ড হিসাবে কাজ করবে। আর তুরস্ক যেহেতু একটা মোটামুটি পরাশক্তির মতো দাঁড়াচ্ছে অর্থনৈতিকভাবে এবং প্রতিরক্ষা খাতে, তা এটা নিঃসন্দেহে আমাদের মধ্যপ্রাচ্য ভিত্তিক যে রিলেশনশিপটা, বা ইরান তুরস্কের রিলেশনশিপ, ইরানের সাথে পাকিস্তানের রিলেশনশিপ, তুরস্কের সাথে পাকিস্তানের রিলেশনশিপ, তো এই জায়গাগুলোতে আমি মনে করি এটা যেহেতু আমরা মুসলিম কান্ট্রি হিসাবে মালয়েশিয়া, পাকিস্তান, ইরান, তুরস্ক, এই রাষ্ট্রগুলো একটা বলয় তো তৈরি হচ্ছে। তো এইটা আমি মনে করি নিঃসন্দেহে আমাদের প্রতিরক্ষা প্রযুক্তিতে একটা নতুন সোর্স হিসাবে অ্যাড হবে এবং শক্তিশালী করবে আমাদের। আচ্ছা, ফোর্সেস গোল এগ্রিমেন্ট বোধহয় নাকি একটা চুক্তি বোধহয় ইরানের সাথে আছে আমাদের, যেটা 2030 পর্যন্ত, যেটা আকাশ প্রতিরক্ষা, ড্রোন এগুলার বিনিময়, এবং অস্ত্র চুক্তিও একটা 2021 সালে তুরস্কের সাথে যেটা আসিল, ভারী অস্ত্র ক্রয় বিক্রয়ের একটা চুক্তিও আছে। সেটা তো আছেই তুরস্কের সাথে, যেহেতু তুরস্ক একটা মুসলিম কান্ট্রি বা রাইজিং কান্ট্রি, এই চুক্তিগুলা তুরস্ক আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবেই আমরা মনে করি, এবং আমরা বিশ্বাস করি যে এই চুক্তিগুলোর আলোকে বাংলাদেশ লাভবান হবে।
ভাই বললেন পাকিস্তানের কথা। পাকিস্তান এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে আলোচিত এক রাষ্ট্র এই সময়, বিশেষ করে এই গালফ ওয়ারে তারা যে মধ্যস্থতা মধ্যস্থতা করে যে পারফরমেন্স দেখিয়েছে, তো সকলে পাকিস্তানকে প্রেস করছে। অতি সম্প্রতি আমরা দেখলাম যে পাকিস্তানের হাই কমিশনার সংসদ ভবনের যে জামাতে ইসলামের যে আমির, তার সাথে দেখা করে 500 ছাত্রের স্কলারশিপ ঘোষণা করেছেন। ভালো, প্রতিযোগিতা থাকুক, পাকিস্তান এগিয়ে আসুক, চায়না এগিয়ে আসুক, ইন্ডিয়া এগিয়ে আসুক, আমরা আমাদের স্বার্থ দেখব। হ্যাঁ, কে কার বন্ধু হবে সেটা মানে কাজেই প্রমাণ হবে। পাকিস্তান, দিস ইজ ফার্স্ট যে পাকিস্তান এই ধরনের প্রস্তাব নিয়ে আসছে, আমরা একে স্বাগত জানাই, অবশ্যই স্বাগত জানাই। তাদের সাথে আমাদের বৈরিতা নাই, কেন বৈরিতা থাকবে? হ্যাঁ, একসময় আমরা একই দেশ ছিলাম, রাষ্ট্র ছিলাম। তারা যদি আমাদের আর্থ সামাজিক শিক্ষা, কৃষ্টি সংস্কৃতি বা সমরাষ্ট্র সামগ্রিক বিষয়ে, পাকিস্তান তো এটা ঠিক যে আমাদের চাইতে আগানো, হ্যাঁ, সমরাষ্ট্র বা প্রতিরক্ষা শক্তির দিক দিয়ে অনেক আগানো এখন পর্যন্ত। তো সেই বিষয়গুলো একমাত্র পরাশক্তি মুসলিম, হ্যাঁ রাইট, তারা অ্যাটম বোমার দাবিদার, অংশীদার রাষ্ট্র হিসেবে। তো সেই জন্য পাকিস্তানের গুরুত্ব এই অঞ্চলে অবশ্যই আছে। আপনি খেয়াল করে দেখবেন যে ভারত আর পাকিস্তানের সীমান্ত, ওখানে কিন্তু একদম মানে কি বলবো, মানে এখানে ইন্ডিয়ানরা কোনো বাড়াবাড়ি করার সুযোগ পায় না, সাহস পায় না। আমাদের অ্যাটম বোমা নাই বা আমাদের সেই শক্তি নাই, সেই কারণে আমাদের এখানে সকালে বিকালে দুপুরে পুশিং করতে আসে, আমাদের এখানে ফেলানিদেরকে গুলি করে হত্যা করে। এটা আসলে দুর্ভাগ্যজনক। ভারতের এই মানে কি বলে প্রভুসুলভ আচরণ, এটা বন্ধ করা উচিত। এবং আমরা একটা কি বলে এটা কি বলে সমন্বয়ের ভিত্তিতে বা সমতার ভিত্তিতে সত্যিকার অর্থে আমরা একটা বন্ধু, আমরা তো ভারতের সাথে বৈরিতা চাই না, যুদ্ধ চাই না। হ্যাঁ, আমরা পরস্পর সহজে, তাদের এটাও বুঝতে হবে যে বাংলাদেশের শুধুমাত্র কি বলে পর্যটন এবং শিক্ষা এবং পর্যটন এবং কি বলে হেলথ, স্বাস্থ্য বা চিকিৎসার জন্য যত টাকা তারা এখান থেকে আমাদের মানুষ যাচ্ছে, এটা তো তাদের জন্য আশীর্বাদ। তারা যদি এই দ্বারটা উন্মুক্ত বন্ধ করে দেয়, এটা তাদের অর্থনীতি। পশ্চিমবঙ্গের অনেকেই আমি দেখছি যে তাদের ভাত জুটছে না, এই ব্যবসার সাথে যারা জড়িত, পরিবহন বা পর্যটনের সাথে বা চিকিৎসা, একটা বিরাট অংশ এখান থেকে যায়। তো সেটা কিন্তু পরস্পরের কি বলে সহযোগিতা থাকতে হবে, পরস্পরের সম্মানজনক থাকতে হবে, রাষ্ট্র হিসেবে বন্ধুভাবাপন্ন হতে হবে। কিন্তু প্রভুত্ব কখনোই কাম্য না। আপনি মানে কি বলে, ওই ভারত যদি আমার শত্রু হয়, আমার বন্ধুরও কিন্তু অভাব নাই, এই বাস্তবতা, সেটা সবাইকে মাথায় রাখতে হবে। এবং বাংলাদেশকে এই 21 শতাব্দীর এই বাস্তবতায় এসে এই দখল করে ফেলবো, আরে ভাই আপনার 3টা সীমান্ত রয়ে গেছে এখানে, 3টা সীমান্ত, আপনি ওইটা পাহারা দিতে পারছেন না, আবার নতুন আপনি একটা ইউনিট খুলে বসবেন এখানে। বিষয়টা এই যেভাবে বলছে, আমার মনে হয় না এগুলো শুধুমাত্র টাকা পাওয়ার বা বাংলাদেশকে হুমকি ধমকি দেওয়া বা এই প্রচেষ্টা, এটা আমি বিশ্বাস করি যে এটা ভায়াবল না এই বাস্তবতায় এসে। প্রফেসর শিববির, আপনি ভাই বলছিলেন যে ভারতের যে পুশিনটা, তো আমরা দেখছি যে ওই পাশে বিএসএফ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, এই পাশে আমাদের বিজিবি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক এবং মাঝখানে শিশু, বৃদ্ধা। এই ঘটনাটাকে ইতিমধ্যেই আপনার হিউম্যান রাইটস ওয়াচ তারা নিন্দা জানিয়েছেন এবং জাতিসংঘ এটাকে মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন। আপনি এই বিষয়টা কি? ভারত যেটা করছে বা পশ্চিমবঙ্গ থেকে তারা যেটা করছে, এটা তো আসলে কোনো ধরনের কূটনৈতিক আচরণ না। এটা এই যে আমি একটা দেশে, স্বাধীন দেশে আমি পুশিং করব এবং জনগণকে নিয়ে এসে, সাধারণ মানুষদেরকে ধরে নিয়ে এসে নোম্যান্স ল্যান্ডের মধ্যে 0 পয়েন্টে দাঁড় করিয়ে রাখবো দিনের পর দিন, খাবার নাই, পানি নাই, আশ্রয় নাই, এটা তো একটা মানবিক ক্রাইসিস। মানুষ সাফার করছে, যে দেশের মানুষই হোক না কেন, মানুষ সাফার করছে। যদি তারা ইভেন মনেও করতো যে কোনো একজন অবৈধ বাংলাদেশি তাদের ওখানে আছে, তার তো ডিপ্লোম্যাটিক প্রসেস আছে, আইন আছে, বিচার আছে। তাহলে যদি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে থাকে, তার তো আদালতে আছে, বিচার আছে, সেখানে রায় হবে, তার শাস্তি হবে, অথবা কূটনৈতিকভাবে বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠাবে, সেটার একটা প্রসেস আছে। কিন্তু সেটা না করে আমি সীমান্তে নিয়ে এসে জোর করে ঠেলে ঠেলে পাঠিয়ে দেবো, এটা তো হচ্ছে মাফিয়া চক্রের কাজ, এটা তো কোনো কূটনৈতিক সম্পর্কের কাজ না, বা প্রতিবেশী সুলভ আচরণ তো মোটেই না। তো যেখানে তাদের হাইকমিশনার এসে বলতেছে যে আমি এসে কোনো পার্থক্য দেখছি না, আমাদের মানুষ তাদের মানুষ, মানে সে এক ধরনের ইঙ্গিত দিচ্ছে, যদিও সেটা কূটনৈতিক আচরণ মনে করি না, কিন্তু তাদের আচরণ তো
সেটা প্রকাশ করছে না। তো আবার তারা একই সাথে এক্সপেক্ট করবে যে আমাদের সাথে যেন তাদের কূটনৈতিক সম্পর্ক উন্নত হয়, এটা হয় সেটা হয়, তাদের নানান দাবি দেওয়া চাপ থাকবে। তো আমি মনে করি এটা এক ধরনের মাফিয়াতন্ত্র, এটা এক ধরনের মানে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ, এবং মানুষের সাফারিংস হচ্ছে। ডেফিনেটলি আন্তর্জাতিক মহল থেকে প্রেশার ক্রিয়েট করা উচিত। আর পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি এখানে অ্যাড করি যে পাকিস্তান আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন হওয়া এটা একটা স্বাভাবিক কার্যক্রমেরই অংশ মনে করি। আর আমাদের তো ডাইভার্সিফিকেশন অফ রিলেশনশিপ দরকার আছে নানান জায়গা থেকে। আর সাউথ এশিয়ার মধ্যে ইন্ডিয়া যে প্রভুত্ব করে, যা ইন্ডিয়ার কারণে কিন্তু সার্ক অকার্যকর হয়েছে, নিষ্ক্রিয় হয়ে আছে। তো পাকিস্তানের সাথে আমাদের রিলেশনশিপ বিল্ড আপের মাধ্যমে যদি সার্কের একটা পুনরুজ্জীবন হয়, এটা আমাদের জন্য, সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর জন্য ডেফিনেটলি একটা ভালো ব্যাপার হবে। তবে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রেই ইমোশন আমার দরকার, যেটা আমার স্বার্থটা কি, আমার ইকোনমিক স্বার্থ, আমার ন্যাশনাল ইন্টারেস্ট, এটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। বিগত সময়ে যেটা হয়েছে যে ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে গিয়ে আমরা ইমোশন দ্বারা তাড়িত হয়েছে, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী একবার বলছিলেন যে আমরা এত ছোট লোক না যে ভারতের কাছ থেকে ট্রানজিটের ফি নিব, এরকম কিছু একটা। তো এই যে ইমোশন দ্বারা রিলেশনশিপ তৈরি করা, এটার বাইরে আমার প্রতিবেশী থাকবে, আমার সাথে ভালো সম্পর্ক থাকবে, কিন্তু আমার ন্যাশনাল ইন্টারেস্টটাকে আমি প্রায়োরিটি দিয়ে রিলেশনশিপ করবো। সেটা পাকিস্তানের সাথে হবে, দরকার পড়লে ইন্ডিয়ার সাথেও হবে, চায়নার সাথে হবে, ইউএস এর সাথে হবে। সেভাবে আমার ন্যাশনাল ইন্টারেস্টকে প্রায়োরিটি দিয়ে রিলেশনশিপ হবে। মাননীয় সাংসদ, আমরা আলোচনার একেবারেই শেষে চলে এসেছি। আপনার কাছে, আপনি বলেছেন যে প্রতিবেশী বদলানো যাবে না, তো আমাদের যে প্রতিবেশী তার সাথে আমাদের আসলে কি ধরনের সম্পর্ক রাখা উচিত? আপনি দেখেছেন যে তাদের যে কর্মকাণ্ড, এটা জাতিসংঘ এটাকে মানবাধিকার লঙ্ঘন বলেছেন, এবং তারা আমাদের সাথে গত 52 বছর যেটা করেছে, যে আমাদের নদীগুলোর উপরে বাদ দিয়েছে এবং আমাদের উপরে একটা দাদাগিরি করছেন। এই সবগুলো মাথায় রেখে ভারতের সাথে আমাদের আসলে কি সম্পর্ক? শোনেন, ভারতের কূটনীতি এখানে ফেল করেছে। তারা একটা অবৈধ রিজিমকে দীর্ঘদিন তারা করেছে, প্যাট্রোনাইজ করেছে। সুজাতা সিং এর ভূমিকা বাংলাদেশের মানুষ কে না জানে, হ্যাঁ। এবং আওয়ামী লীগকে বিগত বেশ দুইটি টার্ম অন্তত ক্ষমতায় রাখবার পিছনে তাদের প্রত্যক্ষ পরোক্ষ নানান ধরনের ভূমিকা ছিল, যেটা খুবই দুর্ভাগ্যজনক। এটা মানুষ জানতো, দুনিয়াবাসীও জানতো যে কিভাবে এখানে এই হ্যান্ডেলগুলো করেছে। বিনিময়ে তারা যা চেয়েছে তাই এখানে পেয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। দেখেন, এই যে মানে কি বলবো, একবিংশ শতাব্দীর এই বাস্তবতায় এসে একটা স্বাধীন রাষ্ট্র আর একটা স্বাধীন রাষ্ট্র পাশাপাশি, আপনি সীমান্তে কোথাও দেখবেন যে এইভাবে গুলি করে মানুষ মারে? এইভাবে এটা কোনো সভ্য দুনিয়ায় আছে? আপনি শুধু এটা না, আমার 55টা অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আমরা পাই না, ফেনী নদী সহ, ফারাক্কা, এই যে বাস্তবতাগুলো, এই বিষয়গুলো এখন সামনে চলে আসছে। একমাত্র জিয়াউর রহমানের সময় 78 সালে একটা চুক্তি হয়েছে, যেখানে আমরা মানে শুষ্ক মৌসুমে 35 লক্ষ কিউসেক, একমাত্র সফল। এই চুক্তির আবার একটা যে ফারাক্কা চুক্তি, এই বছরই বোধহয় শেষ হয়ে যাচ্ছে, যেটা ফারাক্কার এই পয়েন্ট থেকে আমার পানি পাওয়া, আমার তিস্তা, শুষ্ক মৌসুমে আমার পানি পাওয়া না পাওয়া, এই যে সামগ্রিক ইস্যুগুলা, এই ইস্যুগুলো কিন্তু একটা বার্নিং ইস্যু, দীর্ঘদিন যাবত এগুলো রয়েছে। এখানে বিরাট বাণিজ্য বৈষম্য রয়েছে, আর দাদাগিরি তো আছেই, কারণে অকারণে যেই ধরনের বক্তব্য মাইনরিটি, ওইখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে শুভেন্দু বাবু যেই ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছেন, এবং ক্ষেত্র বিশেষে কমিউনাল একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য একটা বাস্তবতা। কিন্তু আমাদের এখানকার মানুষ, হিন্দু মুসলমান, যুগ যুগ ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে আছি। এর মধ্যে কোনো উস্কানি দিয়ে এই পরিবেশ তৈরি করতে পারবে না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ মানে অনেক সাম্প্রদায়িকভাবে সহনশীল। প্রত্যেকেই আমরা যারা এমপি হয়েছি, আমাদের অনেক মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের মানুষকে ভোট দিয়েছে। আমরা মানুষকে আশ্বস্ত করছি, এবং আমাদের কোনো মানুষ যাতে তাদের এই ট্র্যাপে পা না দেয়, এবং তাদের এখানে নানান ধরনের ফন্দি ফিকির ব্যর্থ হয়ে মানে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবে। 5 তারিখের পরেও কিন্তু এটা হয়েছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক। দিন শেষে আমরা প্রতিবেশী, আমাদের এখানে আমাদেরকে উৎপাত করে, আমাদেরকে প্রভোগ করে, আমাদেরকে মানে উস্কিয়ে দিয়ে আমি বিশ্বাস করি কেউই লাভবান হবে না। এটা তাদের জন্য লাভজনক না, আমাদের জন্য। আর ওই যে রংপুর অঞ্চলের কথা বলেছে অনেকে, চিকেন নেকের কথা বলেছে, এগুলো বলে লাভ নাই। এই যে বাংলাদেশের জনশক্তি, এই জনশক্তি একটা বিরাট, এই জাতীয় ঐক্যবদ্ধ যদি হয়ে যায়, এই বিষয়টা তো মানে সহজ হবে না। তারপরেও আমরা বন্ধুত্ব চাই, আমরা সমতা চাই, অবশ্যই চাই, মর্যাদা চাই।
মর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে, এটাই প্রত্যাশা এবং আমাদের নিশ্চয়ই ভারত সেটা বুঝবে। আমাদের সময় শেষ। আমরা আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের দুইজন নেতা বলছিলেন যে বাংলাদেশের যে ভবিষ্যৎ, এই ভবিষ্যতের জন্য আমাদের দরকার ঐক্য। কারণ আমরা একটা রাজনীতির চক্করের ভিতরে চলে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের দেশে মহান আল্লাহ আমাদেরকে গ্যাস দিয়েছেন, আমাদেরকে তেল দিয়েছেন, কিন্তু আমরা এই তেল গ্যাস উত্তোলন করতে পারছি না। কারণ হলো যে আমরা একটা রাজনীতি চক্করের মধ্যে পড়ে গেছি। তো এই চক্কর থেকে বেরোতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধ হলে আমরা যদি আমাদের স্রষ্টা প্রদত্ত যদি গ্যাস তেল আমরা উত্তোলন করতে পারি, তাহলে অবশ্যই এই দেশটি এর সামনের দিকে এগিয়ে যাবে। আজকে এই পর্যন্ত আমরা শেষ করছি। আবার আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।